সবার মধ্যে আবারও আলোচনা শুরু হয়ে গেল সে কাঙ্ক্ষিত দুজন মানুষকে নিয়ে। ভীষণ আগ্রহ নিয়ে সবাই অপেক্ষা করছে আর্টসের ফার্স্ট এবং সেকেন্ড কে হয়েছে তা শোনার জন্য। স্যার ঘোষণা করলেন, প্রথমে হয়েছে আন্নাত আহমেদ আদিন, সেকেন্ড হয়েছে রূপকথা আহসান এবং থার্ড হয়েছে মিশফির নারান্নুম। তোমরা তিনজন প্লিজ সামনে চলে আসো। রূপকথা সেকেন্ড হয়েছে শুনে রূপকথা সহ ক্লাসের সবাই অবাক হয়ে গেল। রূপকথা পড়ালেখায় ভালো, এটা ক্লাসের সবাই জানা, তবে এতটা যে ভালো সেটা আগে কেউ জানতো না। রূপকথাকে চ্যাপ্টা হয়ে বসে থাকতে দেখে ইতু আর ওয়াহিদ ঠেলে বলল, কি রে, সামনে যা, তোকে ডাকছে তো। রূপকথা বলল, দোস্ত, আমার তো বিশ্বাসই হচ্ছে না, দেখ আমার হাত কাঁপতেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। ইতু হেসে বলল, পরে কথা হবে, আগে সামনে যা। রূপকথা অনেক কষ্টে উঠে সামনের দিকে হাঁটা ধরল। সামনে তাকিয়ে দেখে উৎস তার দিকে তাকিয়ে আছে। রূপকথা গিয়ে মেয়েদের পাশে দাঁড়ালো। স্যার হেসে বলল, আন্নাত আহমেদ আদিন মাত্র 2 নম্বর বেশি পেয়ে রূপকথা আহসানের থেকে এগিয়ে আছে এবং সায়েন্স কমার্স আর্টস মিলিয়ে আর্টস বিভাগ থেকে প্রথম হয়েছে আদনাত আহমেদ আনিন, সেকেন্ড হয়েছে রূপকথা আহসান এবং থার্ড হয়েছে সায়েন্সের থেকে তুতুল সরকার। এছাড়া এখানে উপস্থিত সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এরপর বোর্ড মেম্বাররা সবাই একটু আটকু মোটিভেশনাল কথা বলা শুরু করলো। সবার শেষে আসলো উৎসর পালা। উৎস মাইক হাতে নিয়ে বলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই বলো, ভালো আছি, আপনি কেমন আছেন? উৎস বলো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যাররা অনুরোধ করে বলল, আপনাদের উদ্দেশ্যে কিছু না কিছু বলতে হবে, তাই বলতে আসলাম, না হলে আমারও ইচ্ছে ছিল না আপনাদের বিরক্ত করার। আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, তাই বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। আপনাদের রেজাল্ট দেখলাম, মাশাল্লাহ, সবাই ভালো রেজাল্ট করেছেন। আমরা আশা রাখছি আপনারা পরবর্তীতে এমন ভালো রেজাল্ট করে আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবেন। এছাড়াও ভরসা রাখি আপনারা ডিসিপ্লিন মেনে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। এটুকু আশা তো আমরা আপনাদের উপর রাখতেই পারি, কি পারি না? সবাই বলল, জি। উৎস বলো, যারা তুলনামূলক কম নম্বর পেয়েছেন তাদের মন খারাপ হওয়ার কিছু নেই। আপনারা যেমন লিখেছেন তেমনই নাম্বার পেয়েছেন, খাতায় লিখেছেন কিন্তু নাম্বার পাননি, এমনটা কিন্তু হয়নি। তারপরে যদি মনে হয় খাতায় কাটায় কোনো ভুল আছে, তাহলে নির্দ্বিধায় স্যার ম্যামদের সঙ্গে কথা বলবেন। সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন, নিয়মিত ক্লাসে আসবেন। যেসবে বিষয় বুঝতে অসুবিধা হয় সেগুলো স্যারদের জিজ্ঞেস করবেন। আজ এটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। উৎসর বক্তব্য শেষে প্রিন্সিপাল স্যার আরও কিছু কথা বলে আজকের আয়োজনের ইতি টানলো। পাশাপাশি হাঁটতে হাঁটতে মাঠ পেরাচ্ছে রূপকথা, ইতু আর ওয়াহি। ইতু বলো, কি রে ভাই, তুই তো ছক্কা মেরে দিয়েছিস। রূপকথা বলো, বিশ্বাস কর ভাই, আমি এতটাও আশা করিনি। ওয়াহি বলো, হইছে, আর নাটক করতে হবে না, ট্রিট কবে দিবি সেটা বল। রূপকথা বলো, ক্যান্টিনে তো তেমন ইউনিক কিছু নেই। ইতু বলল, আর কি বলো, ক্যান্টিনে কে ট্রিট দেয়, আমরা তো রেস্টুরেন্টে গিয়ে ট্রিট নিব। রূপকথা এবার পড়লো বিপদে, বলো, রেস্টুরেন্টে যাওয়ার অনুমতি নেই আমার। ইতু বলো, এমনভাবে বলছি যেন বিয়ে মানা করেছে। রূপকথা বলো, সত্যি বলছি, বাসা থেকে পারমিশন নেই। ইতু বলো, আরে আমাদের কলেজের পাশে একটা সুন্দর রুপটপ আছে, ওখানেই যাব। রূপকথা বলো, আচ্ছা ভেবে দেখি। আরও টুকটাক কথা বলতে বলতে তিনজন গেট দিয়ে বের হলো। রূপকথা গেটের বাইরে এসে দেখে ড্রাইভার গাড়ি নিয়ে তার জন্য আগে থেকে দাঁড়িয়ে আছে। রূপকথা দুজনকে বিদায় দিয়ে গাড়িতে উঠে বসলো। এর একটু পর ওয়াহি আর ইতু একটা রিকশায় উঠে পড়লো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিচ্ছে না দেখে রূপকথা জিজ্ঞেস করলো, গাড়ি স্টার্ট দিন, কার জন্য অপেক্ষা করছেন? ড্রাইভার বলো, ম্যাম, স্যার আসতেছে। রূপকথা বলো, উনি এই গাড়িতে করে যাবে নাকি? ড্রাইভার, জি ম্যাম। রূপকথা আর কিছু বলল না, চুপচাপ সিটে হেলান দিয়ে বসলো। প্রায় 20 মিনিট পর উৎস প্রিন্সিপালের রুম থেকে বের হলো। এসে গাড়িতে উঠলো, দেখে রূপকথা গায়ে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। উৎস জিজ্ঞেস করলো, শরীর খারাপ লাগছে? রূপকথা চোখ না খুলেই বলল, না। উৎস আর কিছু বলল না, মনে মনে বলল, যাক, এতক্ষণে তাহলে ম্যাডামের মুখ দিয়ে কথা বের হলো। রূপকথা মনে মনে বলল, নিহাত ঘরের কথা বাইরে বলতে চায় না, তাই জবাব দিলাম, না হলে জীবনও দিতাম না। উৎস ড্রাইভারকে বলল, আগে আমাকে অফিসে দিয়ে এসো, তারপর তোমরা ম্যামকে বাসায় দিয়ে এসো। গাড়ি এগোতে লাগলো।
কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো উৎসর অফিসের সামনে। উৎস রূপকথাকে বলো আসছে। এরপর ড্রাইভারকে বলো সাবধানে ড্রাইভ করিও। রূপকথা না চাইতেও একবার উৎসর দিকে তাকালো। এরপর ড্রাইভার গাড়ি টান দিল। রূপকথা বাসায় গিয়ে সবাইকে তার রেজাল্টের কথা জানালো। রূপকথা খুশি দেখে বাকিরাও খুব খুশি হলো। রাত ৮টায় উষা অফিস থেকে ফিরে নিজেদের রুমে গিয়ে দেখে পুরো রুম ঘুটঘুটে অন্ধকার। উষা রুমের লাইটগুলো জ্বালিয়ে বিছানার দিকে তাকিয়ে দেখে সে যা ভেবেছিল তাই। রূপকথা এখনো নাক পর্যন্ত কম্ফোর্টার জড়িয়ে ঘুমিয়ে আছে। উৎস গায়ের ব্লেজার টাই হাত ঘুড়ি খুলে জায়গা মতো রাখলো। এরপর ফ্রেশ হতেই জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। উৎস ফ্রেশ হয়ে এসে বিছানার রূপকথার পাশে বসলো। এরপর আস্তে ধীরে ডাকলো, রূপকথা, এই রূপকথা। এইভাবে কয়েকবার ডাকার পরও যখন রূপকথার কোনো সাড়া শব্দ নেই, তখন সে রূপকথার গা থেকে একটানে কম্ফোর্টারটা সরিয়ে নিল। রূপকথার গা থেকে কম্ফোর্টার সরাতেই উৎসর চোখ কপালে উঠে গেল। রূপকথার পরনে কুর্তিটা পেটের অনেকটা উপরেই উঠে আছে, তার উপর আবার এক সাইড হয়ে শোয়াতে বুকের কাছের কুর্তির অংশটা সরে গেছে। বাকি রইল পরনে ঢিলে ঢালা প্লাজো, সেটার অবস্থা বেহাল, হাঁটুর উপরে উঠে আছে। উৎস গা থেকে কম্বলটা সরিয়ে নেওয়াতেই রূপকথার ঘুমটা হালকা হলো, নড়ে চড়ে উঠল। তাকে নড়ে চড়ে উঠতে দেখে উৎস তাড়াতাড়ি করে তার প্লাজো নামিয়ে দিল, এরপর কুর্তিটাও ঠিক করে দিল। অন্যদিকে রূপকথার চোখ বন্ধ রেখেই আশপাশ হাতিয়ে কম্বলটার খুঁজছে। উৎস এবার কড়া গলায় ডাকলো, রূপকথা। রূপকথা জবাব দিল, কি? উৎস বলো, কতক্ষণ ধরে ডাকছে? রূপকথা উল্টো জিজ্ঞেস করলো, কতক্ষণ ধরে ডাকছেন? উৎস বুঝলো রূপকথা এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। কি বলতে কি বলেছে সে নিজেও জানে না। রূপকথার অবস্থা দেখে উৎস দুষ্টু এসে নিজের ঠান্ডা বরফের মাথা হাত দুটো রূপকথার পায়ের তালুতে লাগিয়ে দিল। পায়ে ঠান্ডা কিছু অনুভব হতেই রূপকথা লাফিয়ে উঠে বসলো। ভয় পেল ভীষণ। পরক্ষণের সামনে দাঁড়িয়ে থাকা উৎসকে দেখে একটু স্বস্তি পেল। গলার কাছে জামার অংশটা একটু আলগা করে বুকে থুথু দিল। বলল, আপনি? উৎস জিজ্ঞেস করলো, অন্য কাউকে আশা করেছিলে নাকি? রূপকথা বলো, যত সব বাজে কথা। এসব বলার জন্য আমার কাঁচা ঘুমটা ভাঙিয়েছেন? উৎস বলো, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। রূপকথা জিজ্ঞেস করলো, কোথায় যাব? উৎস বলল, গেলেই দেখতে পাবে। রূপকথা বলো, কিন্তু আমি তো আপনার সঙ্গে কোথাও যাব না। উৎস বলো, কেন যাবে না? কি করেছি আমি? রূপকথা বলো, কি করেছি নিজে জানেন না? আমাকে জিজ্ঞেস করছেন কেন? উৎস বলো, আচ্ছা ঠিক আছে, কথা বলতে হবে না, এমনি সঙ্গে চলো। রূপকথা বলল, বললাম তো যাবো না। উৎস এবার রেগে গেল, রূপকথার দিকে ঝুঁকে ধমকে বলো, আর একবার যাব না বললে এক থাপ্পড়ে গাল লাল করে দেব। সব সময় তেরামি ভালো লাগে না। ইদানিং তুমি আমাকে দিয়ে বেশ কথা বলাচ্ছ, দিন দিন আমাকেও নিজের মতো বাছাল বানিয়ে দিচ্ছ। যাও ওঠো, চুপচাপ রেডি হও নাও। ধমক শুনে রূপকথার চোখে পানি চলে আসলো। তাকে কেউ একটু ধমকে দিলে তার কান্না আসে, এটা নতুন কিছু না। অন্যদিকে উষু ঠিকই খেয়াল করলো, মুহূর্তেই রূপকথার চোখ জোড়া লাল হয়ে গেছে। তবে সেদিকে পাত্তা না দিয়ে উষু নিজের মতো রেডি হতে লাগলো। রূপকথা উঠে ফ্রেশ হয়ে নিল, এরপর আলমারি থেকে একটা কালো কটন মণিপুরি শাড়ি বের করলো, সঙ্গে কুইন পর্যন্ত কালো ব্লাউজ। রূপকথা শাড়িসহ যাবতীয় সব কিছু নিয়ে ওয়াশরুমের পাশে ছোট্ট রুমটায় চলে গেল। কিছুক্ষণ পর শাড়িটা পরে বেরিয়ে আসলো রূপকথা। বিছনায় চোখ যেতেই দেখল উষো কালো ট্রাউজারের সঙ্গে টি শার্টের উপর কালো হুডি পরেছে। রূপকথা সেদিকে আর তাকালো না, আয়নার সামনে দিয়ে গিয়ে দাঁড়ালো। এরপর মুখে হালকা মেকআপ আর ঠোঁটে একটু নুড লিপস্টিক দিল, চোখে একটু কাজলও টেনে দিল, সবশেষে চুলগুলো মাঝখানে সেতি করে ছেড়ে দিল। উষার সঙ্গে বের হলে রূপকথা শাড়ি পরে, আর এই শাড়ি পরার একমাত্র কারণ হলো তাকে যেন একটু বড় দেখায়। উষা ফোনটা হুডির পকেটে রেখে উঠে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, হয়েছে তোমার? আর কতক্ষণ লাগবে? রূপকথা কোনো উত্তর দিল না। আলমারি খুলে একটা কালো শাল বের করে গায়ে জড়িয়ে নিল। এরপর ফোনটা হাতে নিয়ে উষকে রেখেই রুম থেকে বেরিয়ে গেল। উষ রূপকথা যাওয়ার দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তার পিছু নিল। মনে মনে বলল, বিয়া বিয়া নিয়ামত, বিয়ার পর কেয়ামত। আল্লাহ আমার ধৈর্য আরও কয়েক হাজার গুণ বাড়িয়ে দাও। উষু নিচে এসে দেখে রূপকথা দাঁড়িয়ে আয়েশা বেগম আর রাবেয়া বেগমের সঙ্গে কথা বলছে। উষু এসে তাদের সামনে দাঁড়ালো, বলল, আমরা বাইরে যাচ্ছি, ডিনার করে ফিরবো। দুজনই বাইরে যেতে দেখে রাবেয়া বেগম খুশি হলো।
বলো যাও একটু আলাদা সময় কাটিয়ে এসো। আয়েশা বেগম বলো, সাবধানে ড্রাইভ করিও। তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল দুজন। উষর ড্রাইভ করছে, তার পাশে সিটে বসে চুপচাপ বাইরের দৃশ্য দেখছে রূপকথা। চারদিক কুয়াশায় ঘেরা। গাড়িতে যে দুজন পরিচিত মানুষ বসে আছে তা বোঝার জো নেই। কারো মুখে কোনো কথা নেই, দুজনের মুখে কুলু পেটে বসে আছে। উৎস রাস্তার পাশে এক্সাইট করে গাড়িটা থামালো। সিট বেল্ট খুলে রূপকথাকে বলো, একটু বসো, আমি আসছি। রূপকথা কিছু বলল না। উৎস গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়ালো। এই টাইমে রাস্তার গাড়ি জ্যাম বেশি থাকে। উৎস কিভাবে রাস্তা পার হবে এটা নিয়ে রূপকথার চিন্তা হলো, তাই একদৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। মনে 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 বলল, মানুষটার সঙ্গে যতই রাগ অভিমান করি না কেন, দিন শেষে মানুষটা তো আমার আপন স্বামী হয়। এর মধ্যে উৎস রাস্তা পার হয়ে গেল। রূপকথা তাও তাকিয়ে আছে উৎস আসার অপেক্ষায়। উৎস রাস্তা পার হয়ে এপারও একটা ফুলের দোকানে গেছে। রূপকথা বুঝতে পারছে না উৎস কেন ফুলের দোকানে গেল। কিছুক্ষণ পর উৎস ফুলের দোকান থেকে বের হলো। এরপর রাস্তা পার হয়ে এসে গাড়ির দরজা খুলে দিল। নিজের সিটে বসলো। রূপকথা থেকে তাকিয়ে দেখি রূপকথা তার হাত দিকে তাকিয়ে আছে। উৎসর হাতে একটা ফলোয়ার বুকে, সঙ্গে একটা বেলি ফুলের গাছরা। উৎস গাড়ি গিলাস উঠিয়ে লাইট জ্বালিয়ে দিল। এরপর ফুলের বুকেটা রূপকথাকে দিয়ে বাড়িয়ে দিয়ে বলল, ভালো রেজাল্ট করে স্যার ম্যামদের কাছে আমার মুখ উজ্জ্বল করার জন্য অসংখ্য ধন্যবাদ মিসেস উৎস জাওয়াত। রূপকথা খুশি হয়ে ফুলের বোকেটা হাতে নিয়ে মুচকি হাসলো। এর একটু পর উৎস রূপকথার বাম হাতটা নিজের কোলে রেখে বেলি ফুলের মালাটা হাতে পরিয়ে দিয়ে বলল, কী দোষ করেছি জানি না, তারপরও সরি। সরি শুনে রূপকথার মনটা ঠান্ডা হয়ে গেল। বলল, পরপর আরও 2বার বলুন। উৎস জিজ্ঞেস করলো, কি বলবো? রূপকথা বলো, সরি। উৎস বলল, ইটস ওকে। রূপকথা বলো, আপনাকে সরি বলতে বলছি। উৎস বলল, বলিসই তো ইটস ওকে। রূপকথা বলল, ভাঙবে তবে মস্কাবে না। উৎস কিছু না বলে হেসে গাড়ি স্টার্ট দিল। অন্যদিকে রূপকথা ছবি তুলতে ব্যস্ত। উৎস জিজ্ঞেস করলো, তোমাকে যেহেতু সুন্দর একটা ফুলের বুকে দিয়েছি, তুমি তো একটা থ্যাংক ইউ বললে না। রূপকথা বলো, ওয়েলকাম। উৎস বুঝলো রূপকথা তার সঙ্গে চালাকি করেছে। একটু আগে যেমনটা সে নিজে করেছিল। মিরপুর 12 এর হাওড়ার রূপটপে এসেছে রূপকথা আর উৎস। দুজন সামনাসামনি বসে আছে, পাশ পেলেই ব্যস্ত নগরীর গাড়িগুলো চোখে পড়ছে। রূপকথা বলো, কিছু ছবি তুলে দেবেন? উৎস বলো, দিলাম আর কি। রূপকথা বলো, ওই দিকটা চলুন। এরপর কিছুক্ষণের জন্য উৎস নিজেকে রূপকথার ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে মানিয়ে নিল। রূপকথার বেশ অনেকগুলো সুন্দর ছবি তুলে দিল। রূপকথা ফুলের বুকেটা হাতে সুন্দর সুন্দর কিছু ছবি তুলল। নিজের সিঙ্গেল ছবি তোলা শেষ হলে রূপকথা একটা মেয়েকে বলল, এক্সকিউজ মি আপু, আমাকে কিছু ছবি তুলে দিবেন? মেয়েটি বলল, শিওর। রূপকথা উৎসর হাত থেকে ফোনটা নিয়ে মেয়েটাকে দিল। মেয়েটা জিজ্ঞেস করলো, আপনার হাজব্যান্ড ওয়াইফ? রূপকথা হেসে বলল, জি। মেয়েটি বলল, মাশাল্লাহ, সুইট কাপল, বাট আপনাকে দেখতে অনেক পিচ্ছি লাগে। রূপকথা কিছু বলল না, হাসলো। এরপর মেয়েটি উৎস আর রূপকথার সুন্দর সুন্দর কয়েকটা পিক তুলে দিল। রূপকথা উৎসকে পোষ শিখিয়ে দিচ্ছে। উৎস রূপকথার কথা মতো এবং যেভাবে বলছে সেভাবেই দাঁড়াচ্ছে। ছবি তোলা শেষে রূপকথা মেয়েটাকে বলল, থ্যাংক ইউ সো মাচ প্রিটি লেডি। মেয়েটি হেসে ওয়েলকাম বলে চলে গেল। রূপকথা আর উৎস গিয়ে নিজেদের জায়গায় বসলো। উৎস বলল, মেয়েটার মুখে ওয়েলকাম বললেও মনে মনে কিন্তু তোমাকে ঠিকই গালি দিয়েছে। রূপকথা বলল, মনে মনে গালি দিলেই কি, আমি তো আর শুনতে পাচ্ছি না। এর মধ্যে একজন ওয়েলকামে এসে কি অর্ডার দিবে জিজ্ঞেস করলো। উৎস রূপকথাকে বলল, কি খাবে, অর্ডার দাও। রূপকথা মেনু কার্ড দেখে নিজের পছন্দ মতো খাবার অর্ডার দিল, দুজনের জন্য। রূপকথা পাশের একটা টেবিলে দেখে একদৃষ্টিতে তাকিয়ে আছে আর মাঝে মধ্যে একটু একটু মুচকে হাসছে। উৎস কৌতূহল নিয়ে সেই টেবিলের দিকে তাকালো। দেখলো একটা বিড়াল ছানা টেবিলের উপর দাঁড়িয়ে খেলা করছে, আর তা দেখে রূপকথা হাসছে। রূপকথা সেই হাসি মুগ্ধ হয়ে দেখছিল উৎস। কি স্নিগ্ধ সেই হাসি, সেই চাহনি। এর মধ্যে তাদের খাবার চলে আসলো। দুজন টুকটাক কথা বলতে বলতে খাওয়া শুরু করলো। রূপকথা বলো, আমাকে একটা বিড়াল গিফট করবেন? উৎস খেতে খেতে বলো, বিড়ালের পশম নাকে ঢুকলে এজমা হবে। রূপকথা বলো, কিচ্ছু হবে না, আপনি বিড়াল কিনে দিন। উৎস বলল,
আচ্ছা ভেবে দেখে কিনে দেওয়া যায় না কি না। রূপকথা বলো, এ তো ভেবে কাজ নেই, কিনে দিতেই হবে। উৎস বলল, সব সময় তেরামো করো? রূপকথা বলল, আমি বউ, আমি তো তেরামো করবই। উৎস বলল, ঠিক আছে কিনে দেব, কিন্তু আসর তাসর খেলে কি করব জানো? তেরামি পিঠের উপর দিয়ে বের করব। রূপকথা কিছু বলার জন্য মুখ খুলছিল, এর মধ্যে দূর থেকে একটা ছেলে হাত নাড়িয়ে বলল, এই উৎস। ডাক শুনে উৎস সেদিকে তাকিয়ে চমকালো। দ্রুত উঠে ছেলেটির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আরে সৌভিক, তুই এখানে? সিঙ্গাপুর থেকে কবে ফিরেছিস? সৌভিক হেসে বলল, এই কয়েকদিন আগেই ফিরলাম। তোর কি অবস্থা বন্ধু? উৎস বলো, আসি, আলহামদুলিল্লাহ ভালো। সৌভিক বলো, আমি তো প্রথমে তোকে চিনতেই পারিনি, দূর থেকে এক্সাইট দেখছিলাম, আর তার মধ্যে আবার সঙ্গে একটা মেয়ে দেখে ভেবেছিলাম কে না কে। উৎস বলো, রওনাক বলেছিলাম তুই সামনের মাসে আসবি, এর মধ্যে আর তোদের কারোর সঙ্গে যোগাযোগও হয়নি, তাই জানতাম না তুই এসেছিস। সৌভিক রূপকথা দিকে তাকালো, দেখলে সম্পূর্ণ অপরিচিত একটা মেয়ে। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, মেয়েটাকে? উৎস সোজাসাপটা জবাব, আমার বউ। সৌভিক মোটেও বিশ্বাস করলো না, বলো, শালার পো, মজা করছিস? উৎসম গম্ভীর করে বলল, মজা করছি না, সত্যি এটা আমার বউ, তোদের তো বলেছিলাম আমি বিয়ে করেছি। সৌভিক জিজ্ঞেস করলো, বয়স কত ওর, কিসে পড়ে, এ তো পিচ্ছি মেয়ে, কীভাবে বিয়ে করলি? উৎস বলল, বিয়ে শাদী আল্লাহর হুকুম, আল্লাহ রিজিকে যাকে রাখছে তাকে পাইছি। সৌভিক বলল, আমার এখনও বিশ্বাস হচ্ছে না বন্ধু। উৎস বলল, বিশ্বাস করা লাগবে না, তার আগে বল, জুই আর সানিম কেমন আছে? সৌভিক বলল, ওরা ভালো আছে, সানিম তো বারবার তোর কথাই বলছিল, কালকেও বলল ও নাকি তোর সঙ্গে দেখা করতে তোর অফিসে যাবে। উৎস বলল, অফিসে কেন? সানিম জুইকে সঙ্গে নিয়ে একদিন বাসায় আয়। সৌভিক বলল, দেখি, যাবো একদিন, এখন চল ভাবির সঙ্গে পরিচয় করিয়ে দে। উৎস বলল, আয়। এরপর দুজন রূপকথার কাছে গেল। সৌভিক রূপকথাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাবি। এমন দামড়া বেটার মুখে ভাবি ডাক শুনে কিছুটা অপ্রস্তুত হলো রূপকথা। একটু সময় নিয়ে বলো, ওয়ালাইকুম আসসালাম। সৌভিক হেসে জিজ্ঞেস করলো, কেমন আছেন ভাবি? রূপকথা বলল, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? সৌভিক আবারও মিষ্টি হেসে বলল, জি ভাবি, আমিও ভালো আছি। আমি সৌভিক, উৎসর ল্যাংটাকালের বন্ধু। উৎস সৌভিককে আর বেশি বলতে দিল না, কারণ এর বেশি বলতে গেলে ছেলেটা কি বলতে কি বলে দিবে নিজেও জানে না। উৎস জিজ্ঞেস করলো, এখানে কেন এসেছিলে? সৌভিক বলল, জুয়ের এখানকার মোমো পছন্দ, ও খেতে চেয়েছিল তাই নিতে আসলাম। উৎস বলো, বস আমাদের সঙ্গে খেয়ে যা। সৌভিক বলো, না রে বন্ধু, বসবো না, জুই অপেক্ষা করছে, তুই বরং ভাবিকে নিয়ে আমাদের বাসায় চল, জুই দেখলে খুশি হবে। উৎস বলো, অন্যদিন যাব। সৌভিক উৎসর সঙ্গে আরও কিছু টুকটাক কথা বলে বিদায় নিয়ে চলে গেল। সৌভিক যেতেই রূপকথা উৎসকে জিজ্ঞেস করলো, জুই কে, ওনার বউ? উৎস আবার খাওয়া শুরু করলো, বলল, হুম, ওদের একটা ছেলেও আছে, ছানিম। সৌভিক আমার ছোটবেলার বন্ধু ছিল, এরপর অনেক বছর যোগাযোগ বন্ধ ছিল, পরে আবার ভার্সিটিতে গিয়ে একসঙ্গে হই। রূপকথা বলো, এমন একটা দামড়া বেটার মুখে ভাবি ডাক শুনে প্রথমে আমি ফিট খাইছিলাম। উৎস বলো, সামনে এতেও তো বলে রেখে ফিট খেলো কেন? রূপকথা বলো, ও আপনি বুঝবেন না। উৎস বলো, এ তো বুঝতেও চাই না, খাওয়া শেষ করো। এরপর কেউ আর কোনো কথা বললো না, দুজন চুপচাপ খাওয়া শেষ করলো। খেতে খেতে কথা বললে, আজকের রাতটা এখানেই পার হয়ে যাবে, আর বাসায় যাওয়া লাগবে না। উৎস জিজ্ঞেস করলো, আর কিছু খাবে? রূপকথা বলো, কফি খাবো। উৎস দুটা কফি অর্ডার দিল। রূপকথা উৎসকে বলো, ছবিগুলো হোয়াটসঅ্যাপে দিন। তো? উৎস বলো, বাসায় গিয়ে নিও। রূপকথা বলল, এখন দিলে কি হবে? উৎস উল্টো জিজ্ঞেস করলো, এখন নিয়ে কি করবা? এর মধ্যে দুজনের কপি চলে আসলো। ওয়েটার জিজ্ঞেস করলো, তাদের আর কিছু লাগবে কি না? উৎস বলল, না, বিল রেডি করুন। রূপকথা ফুলের বুকেটা সহ কপির কয়েকটা ছবি তুলল। উৎস চুপচাপ তার কাণ্ড কারখানা দেখছে। রূপকথার ছবি তোলা হলে দুজন কপি খাওয়া শুরু করলো। এই শীতে এক কাপ ধোয়া ওঠা কফি মানে অসাধারণ কিছু। উৎসর কপি খাওয়া শেষ, ওয়েটারও বিল নিয়ে এলো। উৎস বিলটা পে করে রূপকথাকে বলো, এক কাপ কফি খেতে কতক্ষণ লাগে? বাসা যেতে হবে তো, তাড়াতাড়ি খাও। রূপকথা বলো, এ তো গরম কফি, তাড়াতাড়ি কিভাবে খাবো? পরে ঠোঁট পড়লে তো আমাকেই দোষারোপ করবেন।
উৎস বলো, ঠিক আছে ম্যাডাম, আস্তে ধীরে খান। পরিজনের রাতটা এখানেই কাটিয়ে দেব, কোনো ব্যাপার না। রূপকথা উৎসের কথা পাত্তা না দিয়ে আস্তে ধীরে ফু দিয়ে দিয়ে কফি খাচ্ছে।